1949 সালের 29 আগস্ট তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত কাজাকিস্তানের সেমিপালাটিনোস টেস্ট সেন্টারে একত্রিত হয়েছেন দেশটির গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকেরা। কন্ট্রোল রুমে বসে অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন একটি বিশেষ অস্ত্র সম্পর্কে জানতে। অস্ত্রটির সাংকেতিক নাম RDS-1, সোভিয়েত ইউনিয়নের বানানো প্রথম পারমাণবিক বোমা। তবে এটি আদতেও কাজ করবে কিনা তা জানা যাবে কেবল এর সফল বিস্ফোরণ ঘটানোর পর। কিছুক্ষণ পরে একটি বিকট শব্দে প্রকম্পিত হয়ে উঠল জমিন, ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেল আকাশ। দূরের গ্রামবাসীরা ভাবল হয়তো বড় কোনো ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। একদিকে টেস্ট সেন্টারে সকলেই মেতে উঠল বিজয় উল্লাসে। তাদের দীর্ঘদিনের পরিশ্রম হয়েছে সফল। এখন সোভিয়েত ইউনিয়নের হাতেও আছে পারমাণবিক বোমা। মুহূর্তে খবর পৌঁছে গেল যুক্তরাষ্ট্রে। তারা ভেবেছিল সোভিয়েত ইউনিয়নের অন্তত 10 বছর সময় লাগবে পারমাণবিক বোমা তৈরির কঠিন পদ্ধতি আবিষ্কার করতে। এত অল্প সময়ে রুশ বিজ্ঞানীরা কি করে করলো এই কাজ? মার্কিন প্রশাসন যেন তা বিশ্বাস করতে পারছিল না। তবে কি চুরি হয়ে গেছে আমেরিকার পরমাণু গবেষণা তত্ত্ব? মার্কিন প্রশাসন দ্রুতই শুরু করলো অনুসন্ধান। তদন্তে চোখ কপালে উঠে গেল তাদের। সোভিয়েত ইউনিয়নের পরমাণু বোমা RDS-1 হুবহু নাগাসাকিতে ফেলা অ্যাটম বোমা ফ্যাটম্যান এর নকল। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা আবিষ্কারের অল্প সময়ের পরে পরমাণু বোমা তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন, যা পরবর্তীতে দুইটি দেশকে জড়িয়ে ফেলেছিল এক দীর্ঘমেয়াদী স্নায়ুযুদ্ধে। পরমাণু বোমার প্রধান উপাদান ইউরেনিয়াম নিয়ে সোভিয়েত ইউনিয়ন গবেষণা শুরু করেছিল সেই প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। পাশাপাশি জার্মানি, আমেরিকা, ব্রিটেন ও একই সময় শুরু হয়েছিল এই গবেষণা। তবে কোনো দেশই নিশ্চিতভাবে অবগত ছিল না এই ধরনের বোমা কতটা কার্যকারী হবে সে বিষয়ে। তাই উল্লেখযোগ্য অগ্রগতি দেখা মিলেনি 1940 সালের আগ পর্যন্ত। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সোভিয়েত ইউনিয়ন জড়িয়ে পড়ে এক দীর্ঘমেয়াদী যুদ্ধে। তাই স্টালিনের পক্ষে যুদ্ধ রেখে নতুন সমরাস্ত্র আবিষ্কারে সময় ব্যয় করা ছিল বোকামি, যার দরুন পরমাণু প্রকল্প সহ বিভিন্ন বিভাগে কর্মরত সকল বিজ্ঞানীদের নিয়োগ করা হয় নৌবাহিনী, বিমান বাহিনী সহ যুদ্ধের নানা গুরুত্বপূর্ণ গবেষণার কাজে। 1942 সালে শেষ পর্যন্ত সোভিয়েত আমলের নামকরা বিজ্ঞানী জর্জি ফ্লাইরুফ পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমাদের সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে। তিনি খেয়াল করেন হুট করে আমেরিকা ও ব্রিটেনের পরমাণু বিষয়ে রিসার্চ পেপার প্রকাশিত হচ্ছে না। তার মানে তারা নিশ্চিত গোপনে বড় কোনো পরিকল্পনা নিয়ে কাজ করছে। একদমই দেরি না করে ফ্লাইরুফ চিঠি লিখে জোসেফ স্টালিনকে তার সন্দেহের কথা জানান। স্টালিন প্রথমে তার কথা আমলে না নিলেও পরে গোয়েন্দা তথ্য যাচাই করে জানতে পারে ফ্লাইরুফের ধারণাই সঠিক। তাই বিশ্বযুদ্ধের বিপদ সংকুল সময়েও তোড়জোড় করে চালু করেন পরমাণু অস্ত্রের প্রোগ্রাম, যার দায়িত্ব অর্পণ করা হয় স্টালিনের বিশ্বস্ত বিজ্ঞানী আইগোর কুরচুটুপের উপর। দেখতে দেখতে কেটে যায় কয়েক বছর। বিশ্বযুদ্ধে জয়ের ধার প্রান্তে পৌঁছে যায় মিত্র বাহিনীর দেশগুলো। এই সময় 1945 সালে জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জোসেফ স্টালিনের সাথে এক সাক্ষাৎকারে বলেন জাপানকে ধ্বংস করে দেওয়ার মতো এক নতুন মরণাস্ত্র তাদের হাতে আছে, যা স্পষ্টতই ছিল নতুন পরমাণু অস্ত্রের ইঙ্গিত। স্টালিনের ও বুঝতে বাকি ছিল না সেই কথা। তবে সেদিন তিনি এমন ভান করেন যে তার সোভিয়েত ইউনিয়নের কিছু আসে যায় না। বরং স্টালিনও আরো বলে দিলেন কি অস্ত্র তা জানার চেয়ে গুরুত্বপূর্ণ জাপানকে যে কোনোভাবে পরাজিত করা। এরপর একই বছর আগস্ট মাসে আমেরিকা লিটল বয় অফ ফ্যাটম্যান পরমাণু বোমা দিয়ে আঘাত আনে জাপানে। পুরো বিশ্বকে জানিয়ে দেয় তাদের কাছে এমন একটি অস্ত্র আছে যা দিয়ে নিমিষে ধ্বংস করে ফেলা যায় গোটা একটি শহর।
যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা লিটল বয় ছিল ইউরেনিয়াম-235 দিয়ে তৈরি। সোভিয়েত ইউনিয়ন আটকে ছিল মূলত এইখানেই। তারা কিছুতেই ইউরেনিয়াম-238 থেকে ইউরেনিয়াম-235 আলাদা করার পদ্ধতি আবিষ্কার করতে পারছিল না। নাগাসাকিতে ফেলা ফ্যাটম্যান বোমাটি ছিল আবার প্লুটোনিয়াম দ্বারা তৈরি। অবশ্যই প্লুটোনিয়ামও বের করতে হয় ইউরেনিয়াম শুদ্ধিকরণের মাধ্যমে। তবে ইউরেনিয়াম থেকে প্লুটোনিয়াম শুদ্ধিকরণ তুলনামূলক সহজ, তবে এর জন্য প্রয়োজন ছিল প্রচুর পরিমাণে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের যোগান নিয়ে অবশ্যই বিশেষ বেগ পোহাতে হয়নি রাশিয়াকে। জার্মানি আত্মসমর্পণের পর সেখান থেকে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম জব্দ করে সোভিয়েত সেনারা। সেই সাথে একদল জার্মানি বিজ্ঞানীকেও আটক করা হয়। ফলে তাদের সহায়তায় কিছুটা বেগবান হয় সোভিয়েত ইউনিয়নের পরমাণু প্রোগ্রাম। 1945 সালে স্টালিন পরমাণু প্রকল্পের সকল দায়-দায়িত্ব অর্পণ করেন এনকেভিবিডির অফিসার লাভরেন্তি বেরিয়ার উপর। কাজেই একজন গোয়েন্দা সংস্থার অফিসারকে যখন পরমাণু প্রকল্পের দায়-দায়িত্ব অর্পণ করা হয়, তখন আমেরিকার অভ্যন্তরে শুরু হয় গুপ্তচর বৃদ্ধি। অবশ্যই রুশ গোয়েন্দারা আগে থেকে সক্রিয় ছিল আমেরিকায়। মূলত মার্কিন কমিউনিস্টদের কাজে লাগিয়ে তারা আমেরিকা থেকে বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল অনেক আগেই। এমনকি বিশেষ কয়েকজন রুশ গুপ্তচরকে এমনভাবে প্রস্তুত করা হয়েছিল যারা কিনা সুকৌশলে আমেরিকার পরমাণু প্রোগ্রাম ম্যানহাটন প্রজেক্টেও কর্মরত ছিল। এদের মাঝে সোভিয়েত গুপ্তচর জেভির গ্রিনগ্লাসের নাম বিশেষভাবে আলোচিত, যিনি মূলত তার বোন ইথেন রোজেনবার্গ ও বোনের স্বামী জুলিয়াস রোজেনবার্গের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থার সাথে যোগসাজশ গড়ে তোলেন। এরপর নিয়মিতভাবে রুশদের কাছে পাঠাতে শুরু করেন আমেরিকার পরমাণু বোমার ডিজাইন সহ বিভিন্ন খুঁটিনাটি বিষয়। সবশেষে গুরুত্বপূর্ণ তথ্যটি সোভিয়েত ইউনিয়নকে সরবরাহ করেন ম্যানহাটন প্রজেক্টের তরুণ পদার্থবিজ্ঞানী থিওদোর হাল্ক। তার মাধ্যমে দীর্ঘদিন ধরে আটকে থাকা সোভিয়েত পরমাণু প্রকল্পের গেট খুলে যায়। তারা অবশেষে জানতে পারে কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক ও গ্যাসীয় ডিফিউজ পদ্ধতির মাধ্যমে ইউরেনিয়াম-238 থেকে ইউরেনিয়াম-235 আলাদা করা যায়। সেই সাথে নাগাসাকিতে ফেলা ফ্যাটম্যান বোমার সকল তথ্য সোভিয়েত গোয়েন্দাদের হাতে তুলে দেন থিওদোর হাল্ক। অথচ এগুলো আবিষ্কার করতে দীর্ঘদিন সময় ব্যয় করতে হয়েছিল আমেরিকার। এমনকি গবেষণার সাথে জড়িত অনেককে জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে হয়েছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন বিশ্বস্ত গুপ্তচরকে কাজে লাগিয়ে এমন সব দুরূহ কাজ করিয়ে নেয়। ফলে তাদের অর্থসহ শ্রমের পাশাপাশি বেঁচে যায় অনেক সময়। এছাড়াও অস্কার সেব্রার ও রুসের ম্যাকডাক নামক দুইজন সোভিয়েত গুপ্তচর ইউরেনিয়াম শুদ্ধকরণ যন্ত্রাংশ ও পরমাণু বোমা বিস্ফোরণের তথ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নকে সহযোগিতা করেছিলেন। তবে বেশি দিন তারা গুপ্তচর বৃদ্ধির কাজ চালিয়ে যেতে পারেননি। জুলিয়াস রোজেনবার্গ, ইথেন রোজেনবার্গ ও ডেভিড গ্রিনগ্লাস ধরা পড়েন আমেরিকার হাতে। অস্কার সেব্রার পালিয়ে চলে আসেন আমেরিকা থেকে। অন্যদিকে থিওডোর হাল্ককে রাখা হয় কঠোর নজরদারিতে। প্রথম দিকে তিনি গুপ্তচর বৃদ্ধির কথা অস্বীকার করলেও মৃত্যুর কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তা স্বীকার করেছিলেন। আমেরিকা পরবর্তীতেও তাদের অনুসন্ধান অব্যাহত রাখে। এমনকি তাদের পরমাণু প্রোগ্রামের মূল নায়ক ওপেনহেইমারকেও জিজ্ঞাসাবাদ করা হয়, রাখা হয় বিশেষ নজরদারিতে। পরে অবশ্যই আমেরিকার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ওপেনহেইমার সোভিয়েত গুপ্তচরদের কেউ ছিলেন না। সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম পরমাণু বোমা সফল পরীক্ষা চালানোর পর আমেরিকা প্রক্রিয়া হয়েছিল ঠিক তেমন যেমন হিরোশিমায় পরমাণু বোমা ফেলার পর হয়েছিল সোভিয়েত রাষ্ট্রপ্রধান জোসেফ স্টালিনের। এটা ঠিক যে আমেরিকাও জানতো সোভিয়েত আবিষ্কার করবে পরমাণু বোমা। তবে ম্যানহাটন প্রজেক্টে গুপ্তচর ঢুকিয়ে দিয়ে যে এত দ্রুত তথ্য চুরি করে নিয়ে সোভিয়েত ইউনিয়ন কাজটা করে ফেলবে তা রীতিমতো ভাবনার বাইরে ছিল।
তবে তাদের প্রথম পরমাণু বোমা RDS-1 এর ডিজাইন দেখলে সহজে বোঝা যায় এটি আমেরিকার ফ্যাটম্যান বোমার নকল ছিল। একদিকে রুশদের এমন অর্জনে আমেরিকাও হাত গুটিয়ে বসেছিলেন না, বরং আবারও তারা সোভিয়েত ইউনিয়নকে পেছনে ফেলতে আদা জল খেয়ে নামে থার্মোনিউক্লিয়ার ওপেন বা হাইড্রোজেন বোমা বানানোর কাজে। ফলে দুই পরাশক্তির মাঝে শুরু হয় ক্ষমতা ও প্রভাব বিস্তারের ঘৃণ প্রতিযোগিতা, ইতিহাসে যা স্নায়ুযুদ্ধ নামে পরিচিত, এবং এতে করে বেশ কয়েকবার দেখা দেয় পরমাণু যুদ্ধের আশঙ্কাও, যদিও শেষ পর্যন্ত সম্মুখ সময়েও মুখোমুখি হননি দুই পক্ষই। তবে ভবিষ্যতের জন্য প্রস্তুতির কমতি রাখেননি কেউই। দুই দেশই এত বছর নিজেদের পরমাণু বোমার মজুদ বাড়িয়ে চলেছে কেবল। বর্তমানে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাশিয়া ও আমেরিকার হাতে যে পরিমাণ বোমা রয়েছে, সেগুলো এই দুই দেশ তো বটে, পুরো পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা রাখে। অদূর ভবিষ্যতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যায় আর এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করেই ফেলে, তবে বলা যায় পুরো পৃথিবী নিমিষেই ধ্বংস হয়ে যাবে। মুখ থুবড়ে পড়বে এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা মানব সভ্যতা। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।